মধুপুর নামের একটি গ্রাম ছিল এবং সেই গ্রামে বাস করত বিরাজ নামের এক গরিব আমলকিওয়ালা। সে আমলকি বিক্রি করে তার পরিবারের ভরণপোষণ করত। দারিদ্র্যের কারণে তাকে জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হতো। আমলকি নিন, টাটকা আর রসালো আমলকি। আরে ভাই, এই আমলকির কত করে প্রতি কেজি? আমলকি 60 টাকা কেজি। আরে বাবারে, এত দাম আমলকির! তোমার আমলকিতে কোনো দামি হিরে বসানো আছে নাকি যে এত দামে বিক্রি করছো? ভাই, এগুলো এখনই বাগান থেকে তোলা হয়েছে, একদম টাটকা। আর তাছাড়া এখন আমলকির দামও বেড়েছে। না, যদি 25 টাকা কেজি হয় তাহলে দাও, না হলে আমি অন্য কোথাও থেকে নিয়ে নেব। 25 টাকা? এ তো অনেক কম বলছো ভাই, এই দামে সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে তুমি তোমার আমলকি নিজের কাছেই রাখো, আমি তো চললাম। এই বলে সেই খরিদ্দারটি সেখান থেকে চলে যায়। আজ আমার একটাও আমলকি বিক্রি হলো না। সারাদিন কেটে যাওয়ার পর একজন খরিদ্দার এলো, সেও চলে গেল। এখন আমি কি করব? আরে বিরাজ, কি ভাবছো? নমস্কার মোড়ল মহাশয়। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি হয়েছে? তুমি কি ভাবনায় ডুবেছিলে? মোড়লের জিজ্ঞাসা করায় বিরাজ তাকে সবকিছু বলে দেয়। এর আমলকিগুলো সত্যি খুব ভালো আর টাটকা। খরিদ্দারটা বোকা ছিল। এক কাজ করি, কম দামে আমি এর আমলকিগুলো কিনে নিই। এইসব ভেবে মোড়ল বললেন, আচ্ছা কাজ করো বিরাজ, তুমি আমাকে এই আমলকিগুলো 33 টাকা কেজি দরে 8 কেজি দিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই বলে বিরাজ মনে মনে ভাবে, ঠিক আছে, অন্তত মোড়ল মশাই আমার কাছ থেকে খুব বেশি টাকা কম করালেন না। এখন যা টাকা পাবো তা দিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনে নেব, কারণ খালি হাতে তো বাড়ি যেতে পারি না। বোকা ছেলে, এদের সাথে ভালোবেসে দুটো মিষ্টি কথা বললেই এরা সবকিছু উজাড় করে দেয়। তারপর মোড়ল মশাই আমলকি নিয়ে সেখান থেকে চলে যান এবং বিরাজও তার জিনিসপত্র গুছিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। এই যে শুনছো, ভালো হয়েছে যে তুমি তাড়াতাড়ি চলে এসেছো। কেন, কি হয়েছে মীরা? তুমি এত চিন্তিত কেন? মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে, খুব জ্বর তার গায়ে। মীরা, তুমি কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি বৈদ্যরাজকে ডেকে নিয়ে আসছি। তারপর বিরাজ বৈদ্যরাজের কাছে চলে যায়, আর তখনই পথে খুব জোরে বৃষ্টি শুরু হয়। কিন্তু তবুও বিরাজ তার মাকে বাঁচানোর জন্য কোনোভাবে বৈদ্যরাজের কাছে পৌঁছে যায় এবং তাকে সব কথা খুলে বলে ও তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বিরাজ, তোমার মায়ের গায়ে অনেক জ্বর। এটা শুধু একটা ওষুধেই ভালো হবে, কিন্তু সেই ওষুধ অনেক দামি আর ওতেই সব জড়িবুটি ব্যবহার করা হয়েছে এবং তা সহজে পাওয়া যায় না। আপনি আমার মাকে বাঁচিয়ে দিন, আপনি টাকার চিন্তা করবেন না, শুধু আমার মাকে ভালো করে দিন। তারপর বৈদ্যরাজ বিরাজের মাকে ওষুধ দিয়ে নিজের বাড়ি চলে যান। এই যে শুনছো, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? আজ মোড়ল মশাই আমার কাছ থেকে অনেক আমলকি কিনেছিলেন, এই টাকাগুলো সেখান থেকেই এসেছে। তার মানে সেই সব টাকা মায়ের ওষুধে সব খরচ হয়ে গেছে? হ্যাঁ মীরা, এখন আর আমার কাছে কিছুই নেই। তারপর এভাবেই কয়েকদিন কেটে যায় এবং বিরাজের মা ভালো হয়ে যায়। আর ওদিকে বিরাজের আমলকি বিক্রি দিন দিন কমতে থাকে এবং প্রতিদিন তার মাত্র 30 থেকে 40 টাকা রোজগার হতে থাকে। তারপর একদিন মীরা বলে, এই যে শুনছো, আজ তো বাড়িতে খাবার মতো কিছুই নেই। তুমি চিন্তা করো না মীরা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। শুধু আজ ভগবান কৃপা করুন এবং আমার সব আমলকি বিক্রি হয়ে যাক। ঠিক আছে মীরা, আমি আমলকি বিক্রি করতে যাচ্ছি। এই বলে বিরাজ তার আমলকির ঝুড়ি নিয়ে গ্রামে চলে যায়। আমলকি নিন, টাটকা আর রসালো আমলকি। এইভাবে বিরাজ পুরো গ্রামে আমলকি বিক্রি করে, কিন্তু সন্ধ্যা হওয়া পর্যন্ত তার একটা আমলকি বিক্রি হয় না। তখন সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে, সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু এখনো আমার একটাও আমলকি বিক্রি হলো না। এখন তো এই আমলকিগুলোও পচা শুরু করেছে। এখন আমি কি করব? হে ঈশ্বর, আমার জীবনের কষ্টগুলো কবে শেষ হবে? বিরাজ মনে মনে এইসব ভাবছিল, তখনই সেখান দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। ভিক্ষা দিন, ভিক্ষা দিন, আপনি একটি দিলে ঈশ্বর আপনাকে 100টি দেবেন। প্রণাম সাধু বাবা। সাধু বাবা, আপনার কি কিছু দরকার? হ্যাঁ পুত্র, আমি একজন ভিক্ষুক এবং এখানে লোকজনের কাছ থেকে ভিক্ষা চাইছি। কেমন ভিক্ষা সাধু বাবা? আমি আপনাকে কি ভিক্ষা দিতে পারি?
পুত্র, আমি আমার শিষ্যদের জন্য খাবার সংগ্রহ করছি, তাই গ্রাম থেকে গ্রামে লোকজনের কাছে ভিক্ষা চাইছি। পুত্র, তুমি যদি চাও নিজের ইচ্ছায় কিছু সামান্য ভিক্ষা দিতে পারো। ক্ষমা করবেন সাধু বাবা, এই মুহূর্তে আমার কাছে আপনাকে দেওয়ার মতো 1 টাকাও নেই, আর আমার ঘরে চাল থেকে শুরু করে কিছুই নেই যে আমি আপনাকে কিছু দিতে পারি। আর আজ সকাল থেকে আমি কিছুই উপার্জন করিনি, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। পুত্র, তুমি কি আমাকে এই আমলকিগুলো দিতে পারো? সাধু বাবার এই কথা শুনে বিরাজ মনে মনে ভাবতে লাগল। এই আমলকিগুলো তো আমি সাধু বাবাকে দিতেই পারি। যাই হোক, সন্ধে হয়ে গেছে আর এগুলো বিক্রি হওয়ার আশা নেই, তাছাড়া এগুলো নষ্টও হয়ে যাবে। এর চেয়ে ভালো যদি কারোর পেটে যায় তাহলে আরও ভালো হবে। হ্যাঁ সাধু বাবা, আপনি এই আমলকিগুলো নিয়ে যান। বিরাজের কথা মেনে সাধু বাবা ঝুড়ি থেকে কিছু আমলকি তুলে নেন। এ কি সাধু বাবা, আপনি এত কম আমলকি কেন নিচ্ছেন? আপনি সব আমলকি নিয়ে যান। যদি আমি তোমার সব আমলকি নিয়ে নিই তাহলে তুমি বিক্রি করবে কি? কোনো ব্যাপার না সাধু বাবা, আমি কাল আবার আমলকি তুলে বিক্রি করব, আপনি এগুলো নিয়ে যান। পুত্র, আমি এত বড় ঝুড়ি কিভাবে নিয়ে যাব? সাধু বাবা, আপনি আমাকে বলুন এগুলো আপনাকে কোথায় দিয়ে আসতে হবে, আমি এগুলো সেখানে পৌঁছে দেব। ঠিক আছে পুত্র, চলো, তুমি আমার সঙ্গে চলো। এই কথা বলে সাধু বাবা বিরাজকে নিয়ে জঙ্গলের দিকে চলে যান। কিছুক্ষণ হাঁটার পর তারা তার কুটিরে পৌঁছে যায়। ধন্যবাদ পুত্র। না না সাধু বাবা, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এটা তো আমার কর্তব্য। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তুমি সর্বদা সুখে থাকো। যদি আপনি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করো পুত্র, কি জানতে চাও? সাধু বাবা, আপনি আমার থেকে আমলকি তো নিয়ে নিলেন, কিন্তু আপনি কি লোকজনকে শুধু খাওয়ার জন্য আমলকিই দেবেন? না পুত্র, আসলে আমি সবজি আর শস্য আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম, আর আমি আমলকিরই খোঁজে বেরিয়েছিলাম। সাধু বাবা, এটা তো খুবই ভালো কথা, আমার আমলকিগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে বাবা, এখন আমি চলি। পুত্র, থামো, আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও, এর নাম মণি। আজ থেকে এই পাখিটা তোমার কাছে রেখো। পাখি? না না, আমি এটা কিভাবে নিতে পারি? এটা তো আপনার। যখন তুমি কোনো লাভের কথা না ভেবে আমাকে তোমার পুরো আমলকির ঝুড়ি দিয়ে দিলে, তখন আমি কি তোমাকে একটা পাখিও দিতে পারি না? নাও, একে রাখো তোমার সাথে। কিন্তু সাধু বাবা, আমি এই পাখিটা নিয়ে কি করব? এটা কোনো সাধারণ পাখি নয় পুত্র, এটা একটি বিশেষ পাখি। এটা তোমার ভাগ্য বদলে দেবে। যতদিন এটা তোমার সঙ্গে থাকবে ততদিন তোমার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে। তবে খেয়াল রেখো, এই পাখিটার বিষয়ে তুমি কাউকে কিছু বলবে না। তারপর বিরাজ মণি পাখিটাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। তখন পথে মণি পাখি বলে, বিরাজ, সাধু বাবা যা বলেছেন সেটা মনে রেখো, কাউকে জানতে দিও না যে আমি একটি বিশেষ পাখি। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই গোপন কথা কখনো কাউকে বলবো না। এইটুকু বলেই বিরাজ মণি পাখিটাকে নিয়ে নিজের বাড়িতে যায়। আরে, আপনি এই পাখিটা কোথা থেকে নিয়ে এলেন? এই পাখিটা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। আপনি এই পাখিটাকে বাড়িতে কেন নিয়ে এলেন? এমনিতেই আমাদের নিজেদের খাবার অভাব রয়েছে, একবেলা খাবারও কষ্টে জোটে, তার উপর আপনি এই পাখিটা নিয়ে এলেন। কি বলছো মীরা? এই ছোট্ট পাখিটা আর কতটাই বা খাবে? আর খাবারের কথা বলছো, আমরা যা খাবো তাকেও তাই খাওয়াবো। বিরাজ আর মীরা কথা বলছিল, তখনই তারা একটি আওয়াজ শুনতে পায়। আরে বিরাজ, বাড়িতে আছো? একটু বাইরে আসো। আরে সোহন ভাই, আপনি এখানে? হ্যাঁ বিরাজ, আসলে আজ আমার ছেলের জন্মদিন ছিল, অনেক খাবার বেঁচে গেছে, ভাবলাম গ্রামের মধ্যে বিলিয়ে দিই, তাই তোমাকেও দিতে এলাম। এই নাও। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আরে না বিরাজ, এতে ধন্যবাদের কি আছে? যাই হোক, খাবার নষ্ট হওয়ার থেকে ভালো কারোর পেট ভরুক। সোহন এটা বলে সেখান থেকে চলে যায়। এটা তো খুবই সুস্বাদু খাবার। দেখো মীরা, আমি বলেছিলাম না, যার ভাগ্যে যা লেখা থাকে সে তা পেয়েই যায়। তুমি অযথা চিন্তা করছিলে। দেখো, এই খাবারগুলো নিজে থেকেই আমাদের কাছে চলে এসেছে। আজ আমরা সুস্বাদু খাবার খাবো আর ঈশ্বরের গুণগান করব। তারপর তারা সবাই মিলে খাবারটা খেয়ে নিল।
মীরা, আমি আমলকি বিক্রি করতে বাজারে যাচ্ছি, তুমি বাড়ি আর মায়ের খেয়াল রেখো। তাহলে কি আপনি এই মণি পাখিটাকেও সঙ্গে নিয়ে যাবেন? কেন, কি হয়েছে? আমি কি এই পাখিটাকে সঙ্গে নিয়ে যেতে পারি না? না, কিছু না, আমি তো শুধু এমনিই জিজ্ঞেস করছিলাম। বিরাজ মীরার কথা শুনে আমলকি বিক্রি করতে চলে যায়। আমলকি নিন, টাটকা আর রসালো আমলকি। বিরাজ, তোমার আমলকিগুলো তো খুব ভালো দেখাচ্ছে। কত দামে দিচ্ছ ভাই? আমলকি 60 টাকা কেজি। আচ্ছা, একটা কাজ করো, আমাকে 5 কেজি আমলকি দিয়ে দাও। লোকটি কোনো দরদাম না করেই বিরাজের সব আমলকি কিনে নিয়ে চলে যায়। চোখের পলকে বিরাজের সব আমলকি বিক্রি হয়ে যায়। আরে বাহ, আজ তো আমার সব আমলকি ভালো দামে বিক্রি হয়ে গেল। এখন এই টাকায় মা আর মীরার জন্য ভালো কাপড় আর খাবার নিয়ে যাব। তারপর বিরাজ সব জিনিস কেনাকাটা করে নিজের বাড়িতে ফিরে যায়। আরে শুনছো, এগুলো সব কি? আজ আমার উপার্জন খুব ভালো হয়েছে, তাই আমি তোমাদের দুজনের জন্য কাপড় আর খাবার নিয়ে এসেছি। এভাবেই বিরাজের দিন কাটতে লাগলো। দিন দিন বিরাজের উপার্জন বাড়তে থাকে। তারপর একদিন তাদের বাড়িতে করণ নামের একজন ব্যক্তি আসে। এই নাও বিরাজ ভাই, তোমার টাকা, যা তুমি আমাকে 6 মাস আগে দিয়েছিলে, আমি ফেরত দিতে এসেছি। ধন্যবাদ করণ ভাই। আরে ধন্যবাদ তো আমাকে তোমাকে বলা উচিত বিরাজ, তুমি খারাপ সময় আমাকে সাহায্য করেছিলে, কিন্তু এই টাকা ফেরত দিতে আমার একটু দেরি হয়ে গেল, এর জন্য আমি ক্ষমা চাইছি। করণ বিরাজের টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। শুনছো, হঠাৎ করে লোকেরা আমাদের উপর এত দয়া দেখাচ্ছে কিভাবে? জানি না কেন, আমার মনে হয় যেদিন থেকে এই মণি পাখি আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকেই আমাদের ভাগ্য বদলে গেছে। মীরা, তুমি অযথা কি সব ভাবছো? এমন কিছুই নয়। অন্যদিকে বিরাজের উন্নতি দেখে লোকেরা হিংসায় জ্বলছিল। এই বিরাজের সব আমলকি চোখের পলকে বিক্রি হয়ে যায়, আর আমরা সকাল থেকে বসে থাকি, কিন্তু আমাদের একটা ফলও বিক্রি হয় না। আরে হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলছো। এর জন্য এই বিরাজের জন্য আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আমাদের কিছু একটা করতে হবে। আচ্ছা ভাই, একটা কাজ করা যাক, চল এর বিষয়ে মোড়লের কাছে অভিযোগ করি। এইটুকু বলেই তারা দুজন গ্রামের মোড়লের কাছে যায়। মোড়ল মশাই নমস্কার। নমস্কার, বলো কি দরকারে আসা হলো? মোড়ল মশাই, আমরা আপনাকে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। বলো, কি জরুরি কথা? মোড়ল মশাই, আমাদের গ্রামের যে বিরাজ আছে সে অন্যদের বাগান থেকে আমলকি চুরি করে বিক্রি করছে। এটা তুমি কি বলছো? আমরা সত্যি বলছি মোড়ল মশাই, আমরা তাকে নিজের চোখে দেখেছি। ঠিক আছে, যদি এমন হয় তাহলে আমি বিরাজকে এর শাস্তি দেব। তারা দুজন মোড়ল মশাইকে বিরাজের বিরুদ্ধে উস্কে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি তো বিরাজকে খুবই সরল মানুষ ভেবেছিলাম, কিন্তু সে তো আমার থেকেও অনেক বেশি চালাক দেখছি। আমাকে ওর সম্পর্কে জানতে হবে। আজ রাতেই আমি বিরাজের বাড়িতে গিয়ে এই ব্যাপারটা জানব। রাত হলে মোড়ল মশাই চুপচাপ বিরাজের উঠোনে এসে দাঁড়ান এবং তার বাড়ির জানালার কাছে দাঁড়িয়ে থাকেন। শুনছো, তুমি আমার দিব্যি খেয়ে বলো, আমাদের ভাগ্য বদলানোর পেছনে আসল কারণটা কি? আমি সত্যিটা জানতে চাই। মীরা দিব্যি দেওয়ার পর বিরাজ সব সত্য কথা বলে দেয়। আরে বাহ, এটা তো খুবই আনন্দের কথা। তাদের সব কথা মোড়ল মশাই শুনে ফেলেন। তাহলে এর মানে হলো এই পাখির হাতেই বিরাজের ভাগ্যের চাবি আছে। যদি আমি এই পাখিটাকে নিয়ে যাই তাহলে আমার ভাগ্যও বদলে যাবে। তারপর পরের দিন সকালে মোড়ল মশাই সেই লোকগুলোর সঙ্গে বিরাজের কাছে পৌঁছে যান। বিরাজ, তুমি এত বড় চোর, সেটা আমি কখনো ভাবিনি। চুরি? কিসের চুরি মোড়ল মশাই? বেশি নাটক করার দরকার নেই, আমি তোমার সব সত্য জেনে গেছি। কেমন সত্য মোড়ল মশাই? তুমি অন্যদের বাগান থেকে আমলকি চুরি করে বিক্রি করো আর জিজ্ঞেস করো কিসের চুরি। তোমার শাস্তি এই যে এখন তোমাকে আমায় 20,000 টাকা দিতে হবে। মোড়ল মশাই, আমার কাছে এত টাকা নেই এবং আমি সত্যি বলছি, আমি কারোর বাড়িতে কোনো চুরি করিনি। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে আমি তোমার এই পাখিটা নিয়ে চলে যাব। না না, আমি তোমার সঙ্গে যাব না। মোড়ল মশাই, এটা আমার পাখি, আপনি আমার পাখিটাকে এভাবে নিয়ে যেতে পারেন না। মারো, মারো একে। এ আমাদের বাগানে চুরি করে এবং আমাদের পরিশ্রমের টাকায় আরাম করছে। হ্যাঁ হ্যাঁ, একে মারো, এ একটা চোর।
আমার স্বামীকে ছেড়ে দাও, উনি নির্দোষ, উনি কিছুই করেনি। মীরার এমন কথা শুনে মোড়ল মশাই বিরাজকে ছেড়ে দেন এবং মনে মনে ভাবেন, বোকা লোক, এখন আমি এই পাখি দিয়ে আমার ভাগ্য বদলাবো। এরপর এভাবেই কয়েকদিন কেটে যায়। মণি পাখি চলে যাওয়ার পর বিরাজের অবস্থা আগের থেকেও আরও খারাপ হয়ে যায়। এই যে শুনছেন, এখন ঘরে খাবার জন্য কিছুই নেই, তার উপরে এখন আবার তো আগের মতো আমাদের আমলকি বিক্রিও বন্ধ হয়ে গেছে। ঈশ্বরের ওপর ভরসা রাখো মীরা, তিনি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন। শোনো পাখি, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে এবং আমিই তোমার মালিক, বুঝেছ? আমার মালিক আপনি নন, শুধু বিরাজ, এবং সেই আমার বন্ধু। মোড়ল মশাই পাখির সঙ্গে কথা বলছিলেন, তখনই তার কাছে একজন ব্যবসায়ী আসে। আরে মোড়ল মশাই, আমি এখানে আপনার কাছে একটা কাজের জন্য এসেছি। বলুন, কি কাজ? আসলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি এবং এখানে আমার অনেক জমি আছে যেগুলো আমাকে বিক্রি করতে চাই। তাহলে এতে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি যদি আমার সব জমি কিনে নেন তাহলে খুব ভালো হবে, কারণ আপনাকে ছাড়া এই গ্রামে আমার এত জমি আর কেউ কিনতে পারবে না। তারপর মোড়ল মশাই সেই ব্যবসায়ীর জমিগুলো চানাকি করে কম দামে কিনে নেন এবং কয়েকদিনের মধ্যে সেগুলো দ্বিগুণ দামে বিক্রি করে দেন। আরে বাহ, এই পাখিটা তো সত্যিই ভাগ্যের চাবি। আমাকে একে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে, না হলে কেউ এটাকে চুরি করে নিয়ে যেতে পারে। তারপর এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মোড়ল মশাইয়ের খাঁচার দরজা খোলা ছিল এবং সুযোগ পেয়ে পাখিটা সেখান থেকে উড়ে যায়। কিছুক্ষণ পরে যখন মোড়ল মশাই আসেন, তখন খাঁচা খালি দেখে তিনি অবাক হয়ে যান। আরে, এটা কি? পাখিটা কোথায় গেল? এরপর মোড়ল মশাই সেই পাখিটাকে খুঁজছিলেন, ঠিক তখনই সেই ব্যবসায়ী সেখানে আসে। মোড়ল মশাই, আপনি চালাকি করে আমার সব জমি কম দামে দখল করে নিয়েছেন। আমি আপনাকে ছাড়ব না। আমি গ্রামের লোকদের আপনার সব সত্যি বলে দেব যে আপনি কত বড় চোর। না, এমন করবেন না, আমি ধ্বংস হয়ে যাব। আমি তোমাকে তোমার সব টাকা ফেরত দিতে রাজি আছি। কথাটা বলে মোড়ল মশাই সেই ব্যবসায়ীকে তার সব টাকা দিয়ে দেন। টাকা নিয়ে ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। আমি বিরাজের পাখিটা কেড়ে নিয়ে তার সঙ্গে খুব খারাপ করেছি। হয়তো আজ আমি সেই পাপের শাস্তি পেয়েছি। আরে, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি মীরা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। কথাটা বলেই বিরাজ জঙ্গলের দিকে চলে যায়। প্রণাম সাধু বাবা। আয়ুষ্মান ভব পুত্র। সাধু বাবা, আমি এখানে আপনাকে কিছু বলতে এসেছি। আমি জানি পুত্র, তোমার সঙ্গে কি হয়েছে। কিন্তু কিভাবে বাবা? আমি বলেছি বিরাজ। তুমি এখানে? তোমাকে তো মোড়ল মশাই নিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ বন্ধু, কিন্তু আমি তার কাছ থেকে পালিয়ে এসেছি। মণি পাখি বিরাজকে সব কথা বলে দেয়। বিরাজ, আমি তোমাকে এই জন্যই নিষেধ করেছিলাম যে এই মূল্যবান পাখির কথা তুমি কাউকে জানতে দেবে না, না হলে সবাই এই পাখির পেছনে লেগে যাবে। ক্ষমা করবেন সাধু বাবা, আমার ভুল হয়ে গেছে। আমাকে বাধ্য হয়ে মীরাকে মণি পাখির কথা বলতে হয়েছিল। কোনো সমস্যা নেই পুত্র, ভুল মানুষই করে। এই পাখিটা আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই এবং আশা করি তুমি আর কোনো ভুল করবে না। ধন্যবাদ সাধু বাবা, আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো এমন ভুল করব না। রানী পাখিটাকে পেয়ে বিরাজের ভাগ্য আবার উজ্জ্বল হয়ে ওঠে এবং সে দিন দিন আরও ধনী হয়ে ওঠে।